সর্বশেষ 4ই আগস্ট রোজ রবিবার সকালবেলা একসাথে খেয়ে নাস্তা খেয়ে যখন বের হই বললাম যে আব্বু তোমার আজকে কোথায়, বললো যে আজকে আব্বু একটু তিতুমির কলেজে যাব। আমি বললাম ঠিক আছে, খুব সাবধানে। তিতুমির কলেজ থেকে শুরু করে সে হেঁটে তার বন্ধুদের নিয়ে ফার্মগেট এবং সোনারগাঁর মোড়ে অংশগ্রহণ করি। সেখান থেকে যখন শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়, সেখান থেকে যখন শাহবাগ থেকে একটা মিছিল ফার্মগেটের দিকে এগিয়ে থাকে, তখন সে এই মিছিলে অংশগ্রহণ করে ফার্মগেটে অ্যাটেনশন নেয়। অ্যাটেনশন নেওয়ার পরেই সে 3টার সময় আরেকটা মোবাইল থেকে তার বাচ্চার মাকে ফোন করে বলে যে আম্মু আমি ফার্মগেট আছি, আমি ভালো আছি। তখন তার মা বলে তুমি তাড়াতাড়ি আসো। এরপরে থেকে সে নিখোঁজ, আর খবর পাচ্ছি না। 3:30, 4টা, 4:30টার পরে যখন আমি মোবাইলে আধা ঘন্টা পর ফোন দিই, তারপরও সে কোনো খোঁজ মিলে না। তারপর আমি বনানী থেকে ফার্মগেটের উদ্দেশ্যে বিদেশনী মোড়ে একটা হুন্ডা দিয়ে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি হেঁটে যে পরিস্থিতি দেখি, হুন্ডারওয়ালা ভাই আমাকে বলে যে ভাই আপনি তো যে পরিস্থিতি এখানে নামবেন, খুব খারাপ পরিস্থিতি, রুটঘাটে অবস্থা, গোলাগুলি, বোমা, মনে করো খুব খারাপ অবস্থা। আমি বলি ভাই আমি এখানে মরলেও আমার ছেলেকে আমি খুঁজে বের করব। এখান থেকে হেঁটে হেঁটে সবগুলি আমি দেখতে দেখতে সোনারগাঁর মোড়ে যাই। আবার এখান থেকে টান দিয়ে যখন ফার্মগেটের আবার এনটিপি সামনে থেকে পশ্চিম পাশে থেকে ফার্মগেটে আসি, তখন কোনো সন্ধান পাই নাই। 7:30, 8টা মনে করি বেঁধে গেছে। তখন আমি বাসায় ফোন দিই যে বলি যে কী করা যায়। তখন বললো যে দেখো থানাগুলি, তখন তেজগাঁও থানা, 2 থানা, এরপরে কলাবাগান থানা, শাহবাগ থানা, সব থানাতে খবর নেই। আমার এক বন্ধু এসপি, তারই দিয়ে মনে করি সিআইডি, ডিবি, সব দিকে দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে কোনো সন্ধান মিলে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাই নাই। অত্যন্ত মর্মাহিত হয়ে আমি তখন আবার 11:30টার দিকে বাসা, 12টা বাজে আমি নোয়াখালী বাসা আসি, রাত 12টা। তখন আসার পরে তখন আমার বড় ছেলেটা বলে যে আপু কে জানি মনে করো মোবাইলে একটা ছবি দিচ্ছে নেটে, এটা একটু দেখো। দেখার পর আমি ফাইন্ড আউট করি যে আমার ছেলে আর দুনিয়াতে জীবিত নেই, সে মৃত। এখান থেকে আমি প্রতিজ্ঞা করি যে সব হসপিটালে মর্গে আমি দেখতে চাই। সব হসপিটালে এবং পিজি হাসপাতাল শুরু করে এবং ঢাকা মেডিকেলে নতুন পুরাতন ভবন সবগুলি খুঁজে দেখার পরে কোনো সন্ধান পাই নাই। আমি এক এক করে সব কেবিনে এবং মর্গে 17টা লাশ দেখে মুখ খুলে আমি দেখি ফাইন্ড আউট করার যাই কিনা, দেখি কোনো খবর নেই। সর্বশেষ আমার শালা এবং শালার বউকে যখন যাই সাথে, তখন তাদেরকে বলি যে তোমরা পঙ্গু হাসপাতালে এবং সোহরাওয়ার্দী হাসপাতালে যাও, এইখানে মর্গে দেখো। দেখার পরে মনে করেন আমরা মনে করো খবর না পেয়ে তখন আবার মানব জমিন অফিসে ফার্ম আর কারণ বাজার সেখানে যাই। সেখানে যাওয়ার পরে তখন 2:30, 3টার মতন বাদে উঠবো, অফিসে উঠবো। তখন আমার শালা বলে যে সোহরাওয়ার্দী হাসপাতালে নাপিতের সন্ধান পাইছি, লিটন ভাই তাড়াতাড়ি আসেন ওইখানে। তারপরে সিনজিনি আমি ওইখানে যাই। যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মর্গে আছে। কান্দাকাটি করতে আমি বুঝতে পারি যে আমার ছেলে মর্গে আছে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আমার ওয়াইফ তো আমার বড় ছেলে সবাই আত্মীয় স্বজন মনে করে অজ্ঞান হয়ে গেছে। আমি যে মর্গের যে দায়িত্বে আছে তাকে আমি বলি যে ভাই আমাকে ছেলেটার চেহারাটা একটা দেখান। সে আমাকে বলে যে আপনার ছেলে? আমি বলি জি। আপনি সহ্য করতে পারবেন? হ্যাঁ সহ্য করতে পারবো, যেহেতু ছেলেই মারা গেছে, সহ্য ছাড়া আর উপায় নাই। তখন আমি মনে করেন ছবিটা দেখি, চেহারাটা দেখি, বক্সের ভিতরে যে অবস্থা দেখি, নাকের থেকে মাথা থেকে শুরু করে এমন এক পর্যায়ে আবার ছেলেকে আঘাত করছে। সেই আঘাতে আমি আর কোনো সহ্য করতে পারি নাই। কোনো পিতা, কোনো লোক কোনো সহ্য করতে পারে নাই। সে মর্গের লোক বলে ভাই এটি কিন্তু শেষ নয়, আরো কিছু আছে। আমি কিছু আর কি আছে। তখন কাপড়টা যখন খুলে দেয় তখন দেখি ঠিক এখান থেকে গুলি করে ওই দিকটা বের হয়ে মাংসের টুকরা বের হয়ে যায় এবং পায়েও মনে করো তার আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমন অবস্থা, এমন নির্ভরতা অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন এখন শান্তশিষ্টভাবে আমি যেন আমার ছেলেকে দাফন করতে পারি। আমি অনেক শক্ত মন নিয়ে
আমি একদম ঠান্ডা হয়ে আমি আত্মীয়স্বজনকে জানাই। সব আত্মীয়স্বজন শোনার পরে তারা মনে করেন ঠান্ডা হয়ে যায়, কি বলো, তুই কি বলতেছ, সুস্থ আছো না অসুস্থ? আমি বলি আমি সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। কোথায়? আমি বললাম যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে আছে আমার ছেলে। তখন 4টার দিকে আমি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফ্রিজিং গাড়ি করে দক্ষিণ খান দুবাদিয়া বাজারে চলে যায় আমার নিজ বাড়িতে। বাবার কবরের সাথে পরের দিন 5ই আগস্ট রোজ সোমবার সকাল 9টায় দাফন করি। তখন মনে করে দেখি যখন গোসলের লাশটা যখন তুলি, গোসল করায় আমি, আমার ছেলে, আরো 2জন লোক ছিল, আমার বড় ভাই ছিল, দেখি এমন অবস্থা, সেখান থেকে মনে করে রক্ত বেরোচ্ছে। আমি বাংলাদেশের আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটাই কি রাজনীতির প্রথম ধর্ম? এটাই কি দেশের স্বাধীনতা? এটাই কি ছিল সার্বভৌমত্ব? এইরকম যেন কোনো নিষ্ঠুরতা না হয়। আমি সারা বাংলাদেশের যারা মনে করেন মন্ত্রী পরিষদ আছে তাদেরকে আমি বারবার অনুরোধ করব, এই ধরনের যেন আমাদের এখন 2টা সংসার, 2টা ছেলে বা 2টা মেয়ে থাকে, বেশি সন্তান হয় নাই। একটা সন্তান চলে গেলে পিতার কত জ্বালা যন্ত্রণা সেটা আমি হারে হারে বুঝতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা যেন আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে তিনি শহীদের মর্যাদা হিসেবে দান করেন, আল্লাহ জানে তাকে ব্যস্ত নসিব করেন। তারপরে আমি কাঁদিনি, আমি কবরস্থানে আমার নিজের ছেলেকে দাফন করি। তারপরে কত মর্ম, কত কষ্ট, সেই ব্যথা আমি আমার বুক থেকে কেউ কি বুঝাইতে পারবো না। আমি এখনো বুঝতে পারি না যে আমি জীবিত না মৃত। আমার এই ছেলেটা কি অনেক ভালো ছেলে ছিল, অনেক কথা শুনতো। আমি রাত্রি যখন রবিবার যাই একসাথে খেয়ে, আমাকে বলে আব্বু আমাকে 20টা টাকা দাও। আমার পকেটে তখন 130 টাকা। আমি বলি আব্বু তুমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি 20 টাকা দিয়ে কি করবা? কোন আব্বু আমি 20 টাকাই নিব। তখন আমি বলছি তুমি 100 টাকা নেও। কোন আমি 100 টাকা নিব না, আমি 30 টাকা। তারপর আমি 30 টাকা দিই। সেই 30 টাকা দিয়ে তার হাতের মোবাইলও নেয় নাই, মানি ব্যাগও নেয় নাই। সেই 30 টাকা দিয়ে একটা পতাকা কিনে আজকে বাংলাদেশের শহীদ হয়েছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমার ছেলেতে বেস্ট নসিব করুন এবং জাতীয় রাষ্ট্র প্রতি স্বীকৃতি পাক। এটি আমি আপনাদের মাধ্যমে একমাত্র কাম্য এবং উদ্দেশ্য। আমি বাবা হিসেবে আর কিছু বলতে চাই না।